আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আমি আজকে আছি নিউ ইয়র্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। আমি আজকে খুব এক্সাইটেড, কারণ যে মিউজিয়ামটা আমি দেখতে এসেছি সেটা 150 বছরের পুরানো। আর আমি আজকে এখানে দেখব হলো ডাইনোসর, যা 140 মিলিয়ন বছরের পুরানো সত্যিকার ডাইনোসর। তো চলেন তাড়াতাড়ি শুরু করি। Oh my God. It wasn't on our website. Yeah, only unfortunately now you বিশ্বাস হচ্ছে না, আমি এত কাছ থেকে এটা দেখতে পাচ্ছি। আসলে এই ডাইনোসরের সেকশনটা নিয়েই হয়তো আমার একটা পুরো ভিডিও শেষ হয়ে যাবে, যে যেই পরিমাণ ডাইনোসর এখানে আছে। অসম্ভব ভালো লাগছে, আর ছোট বাচ্চারা যে কি এনজয় করছে এই জিনিসগুলো। এই ডাইনোসরের ফসিলগুলো বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমেরিকা, এশিয়া ও আফ্রিকাতে খুঁজতে যান। পশ্চিম আমেরিকার মন্টানায় অসংখ্য ডাইনোসরের ফসিল পাওয়া যায়। ফসিল খোঁজা শেষ হলে সেগুলোর খনন কাজ শুরু হয়। অত্যন্ত সাবধানে এই খনন কাজ চালাতে হয়, কারণ এগুলো অনেক সময় পাথর বা মাটি দিয়ে আটকানো থাকে। তাই অতি সতর্কতার সাথে এগুলো খুঁড়ে বের করতে হয়। তারপর বিশেষ কন্টেইনারে ভরে মিউজিয়ামগুলোতে আনা হয়। মিউজিয়ামে পৌঁছানোর পর এগুলো সংরক্ষণের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। একটি বিশেষ টিম এগুলো মেরামত এবং সংরক্ষণের কাজ করে। তারপর সঠিক পদ্ধতিতে মিউজিয়ামের যেখানে রাখা হবে সেখানে সেটাকে স্থাপন করে। আমি আসলে আজকে এসেছিলামই এই সেকশনটা দেখার জন্য। আমার খুবই আগ্রহ ছিল এই সেকশনটা আমি দেখব, এই জন্যই আমার আশা মূলত। এবং ঘুরে ঘুরে দেখছি, আশ্চর্য লাগছে যে কত মিলেনিয়ার বছর আগে আমরা ফিরে গেছি। কত ধরনের ডাইনোসর যে আছে এখানে।
এটা হচ্ছে 65 মিলিয়ন বছর আগের ডাইনোসরের মাথার খুলি, যেটা আমার ধরে দেখার সুযোগ হয়েছে। আমি যখন এটা ধরছিলাম তখন একটা কিরকম অনুভূতি হচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না যে এটা আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে খুদের সদস্য অনেক বেশি, অনেক অনেক ছোট বেবিরা আসছে এখানে ডাইনোসর দেখার জন্য। আসলে তাদেরই পছন্দের একটা জিনিস এই ডাইনোসর। এগুলো হচ্ছে ডাইনোসরের ডিম। বিভিন্ন ট্যুরিস্টদের সাথে গাইডরা এসে তাদেরকে বুঝিয়ে দেয় এখানে কোনটা কী জিনিস, হিস্ট্রিটা বলে এখানকার। আর এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা যারা এত এনজয় করছে এখানে এসে এই জিনিসগুলো। এটা হচ্ছে স্পেস সেকশন। এটি অত্যন্ত শিক্ষামূলক স্থান, যেখানে দর্শনার্থীরা মহাবিশ্ব এবং মহাকাশের সম্পর্কে বিস্তারিত জানতে পারে। উইলমেট মেটেওরাইট একটি বিশাল ধাতব মেটেওরাইট, যার ওজন 15.5 টন। এই মেটেওরাইটটি পৃথিবীতে পড়ার আগে হাজার হাজার বছর ধরে মহাকাশে ভ্রমণ করেছে। এটি লোহা ও নিকেল থেকে তৈরি। ধারণা করা হয় এই মেটেওরাইটটি একসময় একটি প্রাথমিক গ্রহের অংশ ছিল, যা সূর্যকে প্রদক্ষিণ করছিল। একাধিক গ্রহীয় টুকরার সাথে সংঘর্ষের ফলে এটা পৃথিবীতে আছড়ে পড়ে। যে আপনাদের সাথে যে পাথরটা আমি শেয়ার করলাম, দেখালাম, সেটা যেখানে পড়েছিল, যে দেখতে পাচ্ছেন কোথায় পড়েছিল সেই জায়গাটা তারা এখানে দেখিয়েছে। পরে অবশ্য তারা এটা গাড়িতে তুলে নিয়ে আসছিল। পাথরটা পরে তারা গাড়িতে করে তুলে নিয়ে আসে এখানে। এই পাথরটা কত হাজার বছর আগে স্পেস থেকে পৃথিবীর মাটিতে পড়েছিল তা আমি বলতে পারবো না, তবে আশ্চর্য লাগে এটাই যে স্পেস থেকে পড়া একটা পাথর আমি হাতে ছুঁয়ে দেখতে পাচ্ছি। এটা আসলে পাথরের মতো না, আবার একটু লোহার মতো দেখতে লাগছে। এটা আসলে লোহাই ধরতে গেলে। স্পেস সেকশনের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য সোলার সিস্টেমের অঙ্গগুলো। এখানে বিভিন্ন প্রকার মহাকাশযান এবং রকেটের মডেলও আছে। এখানে মহাবিশ্বের জন্ম এবং এর বিবর্তন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিগ ব্যাং গ্যালাক্সি গঠনের প্রক্রিয়া এবং পৃথিবী তৈরির ইতিহাস এখানে আসলে জানা যাবে। এগুলো সমুদ্রের নিচে যে ভলকানো আছে সেখানকার পাথর। Probability of a rock and the force of gravity determine the flow
এটা হচ্ছে ভলক্যানোর ভিতরকার পাথর। ওগুলো না আসলে দেখতে পাচ্ছি সামনে থেকে, কি যে ভালো লাগছে জিনিসগুলো দেখে। এতদিন শুধু বইয়ের পাতায় পড়েছি, এগুলো খুব কাছ থেকে দেখতে পেরে এই যে ভলক্যানো দেখাচ্ছে, আগ্নেয়গিরি কিভাবে জ্বলে ওঠে। লার্জেস্ট ক্রিয়েচার অন আর্থ, সেটা হচ্ছে নীলতিমি। আর আমরা যে নীলতিমিটা দেখছি সেটার আয়তন 94 ফুট লং। 1925 সালে সাউথ আমেরিকাতে একটা নীলতিমি মারা গিয়েছিল, সেটার আদলেই এই তিমিটা তৈরি করা হয়েছে। সমুদ্রে কত ধরনের, কত প্রজাতির মাছ আছে সেটা এখানে তারা তুলে ধরেছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না এর সৌন্দর্য। প্রথমে আমরা দেখলাম আকাশের ওপরকার জিনিস, মানে স্পেসের সবগুলো জিনিসপত্র। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সমুদ্রের নিচের অংশ। হ্যাঁ, এখানে সমুদ্রের নিচের যে উদ্ভিদ বা প্রাণীগুলো আছে, সমুদ্রে যে প্রাণীগুলো আছে সেগুলো তো অদ্ভুত লাগবে আপনাদের আসলে এখানে, যে এত সুন্দর করে তারা এখানে জিনিসগুলো সাজিয়েছে, উপস্থাপন করেছে। কাছ থেকে দেখতে পারলে আসলে এসে দেখে গেলে ভালো লাগবে আপনাদের সবাই। You don't have to deal with gravity in the same way. You have the support of the aquatic medium, and that might allow you to evolve much larger size. You don't have to bear that weight with things as you would on it. So
মনে হচ্ছে আমি কোনো জুতে এসেছি, এমনটাই মনে হবে এই সেকশনটাতে আসলে। এতটাই রিয়েল মনে হচ্ছে পশুগুলোকে যে কাছে যাওয়ার পর মনে হচ্ছে তারা যেন তাকিয়ে আমাকেই দেখছে। বনের মধ্যে এই পশুরা কিভাবে থাকে সেটা এখানে তুলে ধরা হয়েছে, আর তাদেরকে প্রোটেক্ট করা কতটা জরুরি এটাই এখানে দেখানো হয়েছে। এই ডিসপ্লেগুলো 3D করা, যার জন্য এতটা রিয়েল মনে হচ্ছে আমি যেন আফ্রিকার কোনো জঙ্গলে চলে এসেছি আর খুব কাছ থেকে এদেরকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন ঝাঁকে ঝাঁকে হরিণের পালকে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই গরিলাগুলোকে। এদেরকে দেখে আমার মনে হচ্ছে আমি যেন কিং কং ছবির কোনো শুটিং সেটে আছি। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারবো। আমি যখন দেখছি আমার মনে হচ্ছে যে আমি কোনো জঙ্গলে দাঁড়িয়ে তাদেরকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। দেখতে এতটাই রিয়েল মনে হচ্ছে আমি কাছ থেকে তাদেরকে দেখতে পাচ্ছি, তারা জঙ্গলের মধ্যে বসে আছে। কেমন লাগলো এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।